আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালকে পরীক্ষা না? কিছু তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে, যে এখন দেখা যাবে। কালকে পরীক্ষা, আজকে আমরা ক্লাস করতে বসছি। যেহেতু কালকে পরীক্ষা, তাই আজকে বেশি সময় নেব না। গুরুত্বপূর্ণ কিছু দেখাবো, যেগুলো আজকে দেখেই শেষ, আর নতুন করে দেখার দরকার নেই। ওকে, এগুলো একবার দেখেই যতখানি মনে থাকে আর যতখানি না থাকে, মনে রাখার দায়িত্ব তোমার না, তুমি শুধু দেখে যাও। শুরুতে আমরা দেখব হচ্ছে ধারার দুই একটা ম্যাথ দেখবো। দেখি লেকচার 5-এ আজকে টোটালি মানে একেবারে যেটাকে মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড বলে এরকম কিছু ম্যাথ রাখছি আর কি। টোটালি মেন্টাল ম্যাথ ও মেন্টাল না, শুধুই মেন্টাল। যাই হোক, এগুলো ধারা পড়ে আসছি, নতুন করে পড়ার দরকার নাই। ধারা মানে হচ্ছে যে কিছু একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, কিছু একটা মানে কিছু একটা ধারা দেওয়া থাকবে আর কি। যেমন 2, 4, 6, 8 সকল জোড় সংখ্যা, 1, 2, 3, 4, 5 সকল স্বাভাবিক সংখ্যা, এগুলো ধারা। ওকে, আর যদি প্লাস চিহ্নগুলো না থাকে তাহলে সেগুলো হবে সিরিজ, অনুক্রম। প্লাস দিলে ধারা হয়ে যায়। তো ধারা দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই যে সমান্তর ধারা মানে হচ্ছে যে পার্থক্য থাকবে। যেমন আগে যেমন দেখলাম 2, 4, 6 2 2 করে বাড়তেছে, কমতেও পারে, উল্টা দিক করে লিখতে পারি। 8, 6, 4, 2, 0, -2, -4 এরকম, মানে কমতেও পারে, কমুক বা বাড়ুক, একটা পার্থক্য থাকবে, নির্ধারিত পার্থক্য। আবার 1, 2, 3, 4, 5 এই যে এক এক করে বাড়তেছে। কিন্তু যদি এমন হইতো, আমরা গুণোত্তর ধারায় যাই, এগুলো তো সমান্তর ধারা। সমান্তর ধারা দিয়ে অনেকগুলো সমান্তর ধারায় যদি যাই, গুণোত্তর ধারা যদি একটা এক্সাম্পল দিই, যেমন লিখলাম মনে করো 3, 6, 12, 24, তার মানে দ্বিগুণ করে বাড়তেছে, ডাবল 3-এর ডাবল 6, 6-এর ডাবল 2, 12, 12-এর ডাবল 24 এরকম। আবার এটাও হতে পারতো, আমি লিখলাম 5, 15, 45, 135, তার মানে কি 3 গুণ করে বাড়তেছে, 3 গুণ, 3, 5, 15, 3, 15, 45, 3, 45, 135, এরপর আরও আছে। এগুলো হচ্ছে গুণোত্তর ধারা, মানে গুণ আকারে বাড়বে। ওকে, একটা যোগ আকারে আর একটা গুণ আকারে। তো এই সমান্তর ধারার জন্য এগুলো কিছু ফর্মুলা আছে, এখন আপাতত দেখার দরকার নাই। আমরা ধারা নিয়ে পরে কথা বলবো, এগুলো আপাতত রাখো, বাদ, সময় থাকলে দেখাইতাম। বলছে 8, 9, 10 এভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? লক্ষ্য করো, 1 থেকে 1, 2, 3, দেখো তো 3টা সংখ্যা যোগ করে দেখো, এটার যোগফল হবে এরকম 3 × 3 + 1/2। অর্থাৎ লাস্টের সংখ্যাটা নেব, সামনে রাখবো, তার সাথে 1 যোগ করে আবার 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 1, 2, 3, 3, 3, 6। তাহলে এখানেও আমার কত হয় দেখি তো, 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, তার মানে 3 দুগুণে 6। ওকে, এই যে এইটুকু মিলে 4, 4কে 2 দিয়ে ভাগ করছে, তো এই হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি এরকম 1 + 2 + 3 এভাবে যদি চলতেই থাকে আপ টু n পর্যন্ত। এটার জন্য আমার ফর্মুলা হচ্ছে n × n + 1/2, 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটার জন্য কি হবে, 8 থেকে 10 পর্যন্ত, 8, 9, 10 সিরিয়ালে 100 পর্যন্ত। এটা আসলে থাকা উচিত ছিল এরকম 1, 2 এভাবে আপ টু 7, 8 এভাবে 9 আপ টু 100 পর্যন্ত থাকা উচিত ছিল, কিন্তু এই পার্টটা নাই, এইটুকু নাই। তাহলে আমরা টোটাল কত পাচ্ছি দেখো, 1 থেকে 100 পর্যন্ত যদি গুণ করি, তাহলে আমার ফর্মুলা 100 × 100 + 1, 100 + 1/2 মাইনাস এই পার্টটা কিন্তু ছিল না, এজন্য এটা বাদ, 7 × 7 + 1/2। দেখো তো কি বুঝো নাই? ওকে, শুধু ফর্মুলাটা লিখছি, ফর্মুলা মনে থাকলে ভালো, না থাকলে নাই। এখন নতুন করে এটা আর মনে রাখারও দরকার নেই, পরীক্ষা হয়ে গেলেই সব শেষ। তাহলে এখানে তুমি দেখো, এই যে 2 দিয়ে 100কে কাটে 50 থাকে, 50 গুণ এখানে 101, আবার 0 লিখলাম।
101 মাইনাস 7 গুণন 8, 8-এর অর্ধেক 4। এটা কত হয়? 50 দিয়ে 101কে গুণ করে দাও। 50কে 50 মাইনাস 4 সাথে 28, তাহলে কত থাকবে? 50, 50 থেকে 28 বাদ দিলে থাকে হচ্ছে কত থাকে? 12, 22। দেখো তো 50,022 যে এখানে দেওয়া আছে। ওকে, আর এটা মনে রাখো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যদি থাকে তার জন্য হচ্ছে 50, 50। এটাও কিন্তু ডাইরেক্ট আসে। হ্যাঁ, সুমাইয়া আক্তার অনেক আগেই করছে, ধন্যবাদ। পরেরটা দেখি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল এক্ষুনি করলাম 50, 50। ওকে, 3, 6, 9 এভাবে 36 পর্যন্ত সংখ্যার যোগফল। 3, 6, 9 এভাবে 36 পর্যন্ত কত করে বাড়তেছে? 3, 6, 9 এভাবে 36 পর্যন্ত। তাহলে এটার জন্য আমরা 19-এ ফর্মুলা শিখে আসছিলাম, মনে থাকলে তো থাকলো, না থাকলে নাই। ফর্মুলা শিখছিলাম এরকম, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা ছিল আমার যোগফল নির্ণয়ের ফর্মুলা। n মানে এখানে কতগুলো পদ আছে, 3 থেকে 36 পর্যন্ত গেছে। দেখো তো এটা কম আছে, হাতেই গুনতে পারি যে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, তারপরে 33, 36, মানে 12টা পদ আছে। কয়টা? 12টা। আর সহজ অপশন হচ্ছে 3 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36, 36 হয়তো। আর যদি শুরু থেকে থাকতো, 0 থেকে থাকতো, তাহলে আরও একটা হইতো। তার মানে 12টা। তাহলে n এর ভ্যালু 12, 12/2। a মানে প্রথম পদ 2a, তাহলে 2 ইন্টু 3 n-1। n এর ভ্যালু 12 হলে n-1 মানে 11। d মানে কত করে বাড়তেছে? 3 3 করে। ওকে, তাহলে এখানে কত হয়? 12-র অর্ধেক 6 গুণন 3 দুগুণে 6, 3 11 33, 33 আর 6 হচ্ছে 39। গুণ করে দাও। 6 লং 54, লাস্টে 4 আছে কোথায়? একটাতেই আছে। ওকে, 2 3 4। কোনো কোশ্চেন? আমরা ধারাতে আর সময় দেব না, সামনে আগাই। একই রকম ওই একই ফর্মুলা দিয়ে করবা। এখানে এর ভ্যালু 5, কতগুলো পদ আছে খুঁজবা। পদ যদি না বের করতে পারো তাহলে পদ সংখ্যা বের করার ফর্মুলা, পদ সংখ্যা বের করার ফর্মুলা a প্লাস n-1 ইন্টু d। n মানে হচ্ছে দেখো তো a প্লাস n-1 ইন্টু d। পদ সংখ্যা বলতে n-তম পদ, পদ সংখ্যা লিখছি না, এটা হবে n-তম পদ, পদ সংখ্যা না, n-তম পদ। এ তো দেওয়া আছে, এ হচ্ছে 5, d মানে হচ্ছে 6 করে বাড়তেছে, d এর ভ্যালু 6, এর ভ্যালু 5, n এর ভ্যালু জানি না, n বের করবো। আর যে পদ n-তম পদ 59, 5 প্লাস n-1 ইন্টু 6, এটা হচ্ছে 6। এখান থেকে n বের হবে, n বের হলে ওই ফর্মুলায় আবার সমষ্টির ফর্মুলায় বসাই দিবা। ওকে, কি লিখছো? এই সূত্র কখন প্রয়োগ করতে হয় স্যার? সে যেটা করলেন আগে ওটাতে ব্যবহার করা যায় না। n ইন্টু n-1/2, এটা শুধু যদি পার্থক্য থাকে এক এক করে বাড়তেছে এরকম যদি থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল সবগুলো। এরপরে একই রকম কোন পদ, ওই যে পদ সংখ্যা যে ফর্মুলা একটু লিখলাম ওটা দিয়ে করবো, একটু আগে যে ফর্মুলা লিখলাম। ঠিক আছে, এগুলো ধারা এত দেখার দরকার নাই, বাদ। এখন আসি যে মেন্টাল অ্যাবিলিটি। এটা মেন্টাল অ্যাবিলিটি, আমরা ছিলাম হচ্ছে 19। দেখো তো এখানে কত করে বাড়তেছে? 13, 20, 27। এটা মেন্টাল অ্যাবিলিটির মধ্যে পড়ে, কিন্তু ধারা কিন্তু যে 13 থেকে 20 হয়েছে মানে 7 বাড়ছে, এখানে আবার 7 বাড়ছে,
তাহলে আরো 7 বারে 34 হবে, এখানে আরো 7 বারে 41 হয়, তার মানে 34 অ্যান্সার, এই যে 34 দেওয়া আছে। ওকে, সহজ তাই তো। পরেরটাতে যাই। এবার দেখো এখানে 7, এখানে দেখো যে এখানে যে সংখ্যাটা লক্ষ্য করো, 9 লং 81, যদি এদিকে করি তাহলে এখানে 9 হয়, আর এখানে 9 থেকে এই যে 7, 7 8 56। ওকে, এখানে হচ্ছে আমার এটার জন্য হচ্ছে 8 পাচ্ছি 7 দিয়ে ভাগ করলে, তার মানে 8 আর 9 এর ডিফারেন্স কত? 1। সিমিলারলি এখানেও দেখো 9 দিয়ে এখানে পাচ্ছি 3, 9 দিয়ে এখানে পাচ্ছি 4, ডিফারেন্স 1। সিমিলারলি 3 দিয়ে এখানে পাচ্ছি 12, 3 12 36, 9 দিয়ে 3, তাহলে ডিফারেন্স কত? 9। সুতরাং এখানে হবে আমার 9। আছে কোথাও এখন কোনো কোশ্চেন? এগুলো মেন্টাল অ্যাবিলিটি। সাদা বক্সের লেখা বোঝা যায় না। সাদা বক্সের লেখা ওই যে বললাম, প্রথমে 9 দিয়ে এটা ভাগ করছি, সাদা দেখা যাচ্ছে না, মানে আমার লেখা বোঝা যায় না, তাই তো। এখানে হবে 9, 9 দিয়ে এটাকে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে এটাকে ভাগ করলে 12 পাচ্ছি, 3 আর 12 পার্থক্য হচ্ছে 9, তার মানে এই বক্সে এটা 9 হবে। বুঝছো? এগুলো কয়টা আসতে পারে স্যার? আনুমানিক সর্বোচ্চ 1টা 2টা, বেশি আসে না, এত তো আসবে না। এগুলো একটা সর্বোচ্চ নাও আসতে পারে। এরপরে সিরিজটি পূর্ণ করতে নিচের কোনটি সঠিক? দেখো 8 12 কত পার্থক্য? 4, 4 12 48, তারপর ওইবার 4 যোগ, দেখো এটা থেকে এটা আসতে গুণ হয়েছে, আর এটা থেকে এটা প্রথমটা এটা যোগ, এরপরে গুণন, আবার যোগ, যোগ করো 4 4 4 করে বাড়তেছে, 4 যোগ করছে, 4 দিয়ে গুণ করে দিছে। ওকে, গুণ করলে 208 হয়, তাহলে আবার 4 যোগ করতে হবে, এটা তো গুণ গেলে এবার যোগ করো, যোগ করলে হবে 200 কত 12 হবে, 4 যোগ করলে 212। ওকে, 212 কোথায় আছে? এই যে তারপরেরটা যা হয় এটা 4 দিয়ে আবার গুণ করে দাও, 4 12 48, 4 দুগুণে 8, তার মানে 848। যেহেতু প্রথমটাই পাইছি 212 এক জায়গাতে আছে, এত আর পরেরটার করারই দরকার নেই। ওকে, সুমাইয়া আক্তার বলছে এত সহজ দিবে না স্যার। এটা তো তোমার কাছে সহজ, কতজনের কাছে এটা কি মানে যে জীবনে কখনো চোখেই দেখে নাই। ওকে, পরেরটা একই রকম আবার একটা সিরিজ দেওয়া আছে। এবার বলো তো এটার অ্যান্সার কি হবে, দেখে বলো। সিরিজটি পূর্ণ করতে নিচের কোনটি সঠিক? বলো কোনটা হবে, কও। কোনটা সঠিক হবে? আগের মতো আবার দেখো 4, 2 আর 4 পার্থক্য কত? 2, 4, এটা পার্থক্য কত? 4 12 8, তারপরে 4 12 48, তারপর এটা 2, 2 দুগানে এটা 2, দেখো 2 দুগানে 4, 3 4 12, মানে এটা 3 গুণ করতেছে, এটা 4, 4 12 48, তারপরে 5 48 240, ঠিক আছে, এটা 5, এরপর এটাকে তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করো, 6 0 কে 0, 4 6 24, 4 0 আছে এই একটাতেই লাস্টে, আর 6 দুগুণে 12 আর দিয়ে 14, তার মানে 1440, 6 দিয়ে গুণ করতে হবে। দেখা যাচ্ছে না নয়ন কুমার রায়, অন্য কারো কি এরকম প্রবলেম আছে দেখা যাচ্ছে না? যদি একজনের হয় তাইলে তুমি আবার রিজয়েন দাও। নয়ন, কারো কোনো প্রশ্ন নাই? সামনে আগাই না। সময়া বলছে তার প্রবলেম নাই, দ্যাট মিনস নয়ন তোমার নেট প্রবলেম। সামনেরটাতে যাই। এরকম এরকম আর এরকম 4টা ম্যাথ এখানে রাখছি সিরিয়ালে, এগুলো সব সেম একই জিনিস, নতুন করে দেখার দরকার নাই। ইংলিশ ভার্সন যারা আছে তাদের জন্য একটা কোশ্চেন রাখছি, দেখবা পাইপের কোশ্চেন কেন নিয়ে আসলো। এগুলো দেখার দরকার নাই, পাইপ থাক বাদ। এগুলো এই যে 1 হেক্টর বলতে কি বোঝায় এগুলো লাগবে পরিমিতির ক্ষেত্রে।
দেখো ছিল 24, তারপরে 27, দেখো 1 হেক্টরের অ্যান্সার কি দেখো তো, সময় একক প্রথমে দ্বিতীয় পেজে 1 হেক্টর জমি বলতে কি বোঝায়? 10,000 বর্গমিটার বোঝায় 1 হেক্টরে, 10,000 বর্গমিটার। এরপরে 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? দেখো মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 মিলিমিটার, তারপরে মিটার, এরপরে কিলোমিটার। 1 মিলিমিটার থেকে এখানে আসতে 1000 ডিফারেন্স, এখানে যাইতে আরো 1000। ক্যান ইউ ইমাজিন? 1 মিলিমিটার 1 কিলোমিটার কত অংশ? তাহলে উল্টা দিকে যখন বড়টাকে ছোট বানাবো, গুণ করতে হয়, কিন্তু ছোটটাকে বড় বানাই দিলে ভাগ করতে হয়। তার মানে ভাগ 2টা 1000 গুণ করে হবে 1 লিখে কয়টা শূন্য? 3 দিনে 6টা শূন্য নিচে থাকতে হবে। কোথায় আছে? 3 দিনে 6টা শূন্য, এই যে এখানে আছে। 2টা 1000 গুণ করে যাওয়া হয়। 1 মিলিমিটার 1 কিলোমিটারের 1/10 লাখ। ওকে, এত অংশ। এরপরে 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? 1 কুইন্টালে কত কিলোগ্রাম, মানে কত কেজি? এটা 1 কুইন্টাল। 1 মেট্রিক টনে 1000 কেজি, 1 কুইন্টালে 100 কেজি। 1 কুইন্টালে 100 কেজি আর 1 মেট্রিক টনে 1000 কেজি, মাথায় রাখবা। তারপরেরটাতে যাই, ত্রিকোণমিতি আছে একটু, এগুলো 9 10-এ পড়ে আসছি, মনে থাকলে তো থাকলো, না থাকলে নেই, নতুন করে কিছু করার দরকার নেই, কালকে পরীক্ষা। এই ভ্যালুগুলো যদি মনে থাকে যে সাইন 0-তে 0, সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রিতে হাফ, যদি মনে থাকে থাকলো, না থাকলে নেই। ওকে, পিথাগোরাসের উপপাদ্য যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, ওটা দিয়ে অনেক কিছু লেখা। আর পিথাগোরাসের সিকোয়েন্স হচ্ছে সবসময় যেটা হয় 3 4 5, অর্থাৎ লম্ব আর ভূমি যদি 3 4 হয়, অতিভুজ অবশ্যই 5 হবে। দ্যাট মিনস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। কি হলো? 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত? 5 স্কয়ার। 3 4 5। সিমিলারলি আরও হইতে পারে 6 8 10, মানে এগুলো ডাবল ডাবল। আরও হইতে পারে 5 12 13, এই দুইটার স্কোয়ার করে যোগ করলে এটার স্কোয়ারের সমান হবে। এটাই পিথাগোরাসের উপপাদ্য। ওকে, মাথায় থাকলে ভালো, না থাকলেও নাই। তারপরে উন্নতি কোণ অবনতি কোণ দেখার দরকার নাই, বাদ। টাওয়ারের একটা ম্যাথ দিয়েছিলাম, এবার এটা বলছে 10 মিটার প্রস্থ বিশিষ্ট ও নদীর তীরে অবস্থিত টাওয়ারের উচ্চতা 10 মিটার। উচ্চতা দেখো, নদীর প্রস্থ এবং উচ্চতা দুইটাই সমান। অপর তীরে টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি? লক্ষ্য করো, দুইটাই সমান দেওয়া আছে, দুইটাই সমান। কই গেল? 10 মিটার প্রস্থ বিশিষ্ট, এটা দুইটাই সমান হইতো না, এখানে √3 একটা আসে নাই। টাওয়ারের উচ্চতা হবে 10 √3। কত হবে? 10 √3 হবে, এখানে একটা 10 √3 আছে। ওকে, তাহলে ট্রায়াঙ্গেলের কি দেওয়া আছে? নদীর প্রস্থ 10 মিটার দেওয়া আছে আর টাওয়ারের উচ্চতা 10 √3 দেওয়া আছে। তাহলে এই যে অপর তীরে যে উন্নতি কোণ, এই কোণের মান কত? তাহলে আমরা জানি এটা যে থিটা হয়, জানি যে ট্যান থিটা, থিটা বের করতে চাই, ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। মনে আছে কিনা দেখো, লম্ব হচ্ছে 10 √3, ভূমি হচ্ছে 10, তার মানে হচ্ছে √3। তাহলে ট্যান থিটা, ট্যানের ভ্যালু কোথায় √3 দেয়? থিটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, দ্যাট মিনস 60 ডিগ্রি। এই থিটা অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তারপরে সাইন থিটার সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান -1। সাইন থিটার সর্বোচ্চ 1, সর্বনিম্ন -1। এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত হচ্ছে
সাইন কস সবই সংজ্ঞায়িত। তারপরে কোসেক জিরো, সাইন জিরোতে জিরো আর জিরোকে উল্টাই দিলে অসংজ্ঞায়িত হয়ে যায়। কোসেক জিরো এটা অসংজ্ঞায়িত। ওকে, এবার আসি এটা কট থিটা ইকুয়াল টু 5/12, তাহলে কোসেক থিটা কত? দেখো কট থিটা ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে আমরা, এটা যদি থিটা হয়, কট মানে কি ভূমি বাই লম্ব, তার মানে ভূমি হচ্ছে আমার 5, লম্ব হচ্ছে 12, তার মানে অতিভুজ হবে 13। একটু আগে বললাম পিথাগোরাস সিকোয়েন্স 5 12 13। তাহলে কোসেক থিটা, কোসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 13 আর লম্ব হচ্ছে 12, তার মানে 13/12 অ্যান্সার কোথায় আছে? 13/12। কে কি বুঝো নাই কও? মাইনাসও আছে, আমরা প্লাস থাকতে মাইনাস কেন নেব? প্লাস মাইনাস একসাথে থাকলে নেওয়া যাইত। ওকে, এরপরে গেল তারপরে হচ্ছে সাইন থিটা। সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সমান হলে, দুইজনে যদি সমান হয় একমাত্র 45 ডিগ্রিতে। কারণ সাইন কস, সাইন বাম থেকে ডান দিকে যায়, কস ডান থেকে বামে যায়, মাঝখানে একমাত্র 45 ডিগ্রি আছে। এই 45-এ দুইটার ভ্যালুই সমান। এরপরে আমরা যাই হচ্ছে 17 পেজ। একটু আগে এরকম করলাম, দেখো তো। ষোলো 17 17 তো হচ্ছে 9। এটা কোথায় ছিলাম? 17 পেজে। এখানে দেখো কি দেওয়া আছে, 4 এ 16 হয়েছে, তার মানে 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 1 এর বর্গ 1, 1 এর বর্গ কত? 1। ওকে, বুঝো নাই কে কও? সোমাইয়া এবার আসি আমরা ভিন্ন পথে যাই, দেখি এবার ব্যক্তিগত সম্পর্ক অথবা ব্যক্তিগত যে মানে সেন্স কাজ করে, সেই সেন্সে যাব আমরা, এরপরে সম্পর্কে আসতেছি। বলছে সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তুমি যদি বুঝো যে উত্তর কোন দিকে তাইলে ভালো, না বুঝলে তো আমরা ম্যাপের ক্ষেত্রে জানি। দেখো এইদিকে এটা উত্তর, তারপরে এটা হলো দক্ষিণ, তাই তো? উত্তর দক্ষিণ, এটা হলো আমার পূর্ব, আর এটা হলো পশ্চিম। এটুকু মাথায় রাখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই তো? তাহলে সাদেক সাহেব কি করলো শুরুতে? সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে, শুরুতেই সে মুখ রাখছে উত্তরে, উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে। সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে ঘুরছে, ডান দিকে ও একবার বাম দিকে ঘুরেছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোনমুখী ছিল? দেখো লক্ষ্য করো, গাড়িটা বাসা থেকে যাবার সময়, বাসা থেকে যাচ্ছি আমি, এখান থেকে যাবার সময় দুইবার ডান দিকে ঘুরছে। কয়বার? দুইবার ডান দিকে। তার মানে যখন ডান দিকে ঘুরছে, এটা ঘুরবে তাহলে বাম দিকে। ডান দিকে মানে উল্টা দিক যখন আসবো, এবার তো আমার অফিস থেকে বাসার দিকে যাইতে হবে, তাহলে অফিস থেকে বাসা দুইবার বাম দিকে ঘুরবে, বাম। বাসা থেকে অফিস পর্যন্ত অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে ঘুরে, এই যে বাম, দুইবার বাম দিকে ঘুরলো। ও একবার ডান দিকে ঘুরে, একবার বাম দিকে, তার মানে আমরা ঘুরবো হচ্ছে ডান দিকে। ওকে, শুরুতেই সে যাচ্ছিল বাম দিকে, ঘুরছে, আমরা ঘুরলাম কোন দিকে? উল্টা হয়েছে, উল্টা দিলাম, মুছে দিই। এরকম ছিল, লক্ষ্য করি। এটা যদি অফিস হয়, ও এই অফিস হচ্ছে উত্তর দিকে, আর এখান থেকে সে উত্তর দিকে আসে। উত্তর দিকে করে থাকার আগে সে কি করছে? তার বাসা থেকে অফিস পর্যন্ত
পথ অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরেছে। বাসা থেকে অফিস পর্যন্ত দুবার ডান দিকে আর একবার বাম দিকে। তো আমরা যখন আবার উল্টা দিকে আসবো, শুরুতে আগে হচ্ছে বাম দিকে মানে ডান দিকে ঘুরবো, ডাইনে একবার ঘুরলাম, তারপরে দুইবার ডান দিকে ঘুরছে। যখন আবার এদিকে যাচ্ছি দুইবার ডান দিকে ঘুরছে মানে এবার বাম দিকে দুইবার ঘুরবো, এদিকে গেলাম আবার এদিকে আসছি, ওকে এদিকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল? তাহলে কোন দিকে হবে দেখো তো, খুঁজে দেখো। পশ্চিম, হ্যাঁ এই পাশে কোন দিক ছিল? এটা পশ্চিম না, উল্টা হয়েছে। তাহলে সে তার বাসাটা ছিল হচ্ছে যে এইদিকে, আমরা কিন্তু এইদিকে যাচ্ছি না, তার বাসা এইদিকে ছিল, আমরা ওই দিক থেকে আসলাম, তার যাওয়ার সময় এদিকে ছিল, এদিকে। দেখো তো পথ মিলছে কিনা। বাসা থেকে এদিকে গেল, শুরুতে বাম দিকে ঘুরবে, একবার বাম দিকে শুরুতেই বামে এদিকে, তারপরে দুইবার ডানে, 1 2 ডান দিকে গেল। তার মানে বাসাটা ছিল হচ্ছে পশ্চিমমুখী। অথবা ডিরেকশন তুমি তোমার মতো করে দিবা, দক্ষিণ হবে কি না দক্ষিণ না, পশ্চিম দিকে। আমরা এরকম আরো একটা দেখি। লক্ষ্য করো, এই বার দেখবা, নতুন করে বার শেখাবো, শেখার দরকার নাই। চলতি বছর অর্থাৎ 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। এবছর 31শে ডিসেম্বর কি বার হবে? 19-এ ছিলাম আমরা, কই ছিলাম? 18 19 3। কোন পেজ থেকে নিছে আমি জানি না। কই গেল? চলতি বছর 2010-এ যে চলতি বছর, দেখো চলতি বছর 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। যে কোনো বছরই হোক, যে বার দিয়ে শুরু হয় সেই বার দিয়ে শেষ হয়, মাথায় রাখবা। যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ, তবে লিপিয়ারের ক্ষেত্রে আবার একদিন পিছনে হয়। যেটা দিয়ে শুরু ওটা দিয়ে শেষ, 31শে ডিসেম্বর, সুতরাং শুক্রবারই হবে, এটা মাথায় রাখবা। একই জিনিস চলতি বছর অর্থাৎ 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। বছরে 31শে ডিসেম্বর কি হবে? তাহলে বৃহস্পতিবার হবে, ওকে। এটা পড়বা, হুইচ দিস কস্ট মোস্ট কস্টলি, কোনটা সব থেকে বেশি দামি? ডি চিপার দেন এ। ডি চিপার মানে তো সস্তা, ডি এর থেকে সস্তা, তার মানে ডি সহজে পাওয়া যায়, এর দাম বেশি, এর ভ্যালু বেশি। এ চিপার দেন বি, এ আবার বি এর থেকে কম। সি চিপার দেন ডি, সি আবার ডি এর থেকে দাম কম। ই চিপার দেন বি, ই আবার বি এর থেকে কম দাম। ই হচ্ছে যে বি এর থেকে কম দাম। সি চিপার দেন এ, সি তো চিপার দেন এ, কথা তো সত্যি, ঠিকই তো আছে। তাহলে সব থেকে দামি তাহলে কোনটা হবে? বি, মোস্ট কস্টলি। যেহেতু কি বুঝো নাই, 28 তারিখ স্যার যে বার ছিল সেই বার পরে না, এরকমই তো মনে হয় করছে। হ্যাঁ, মাসের শুরুর যে যে বারে হয় 28 তারিখ সেই বারে হয়, কিন্তু বছর যে বারে শুরু হয় শেষ সেই বারে হয়। বছর বলছি আমি, মাস বলি নাই। নয়ন কুমার রয়, মাস আর বছর তো দুইটা আলাদা। মাসের 1, 8, 15, 22, 28 এগুলো সেম বার, কিন্তু বছরের শুরুর দিন আর শেষ দিন সেম বার। লিপ ইয়ার হলে আবার একদিন পিছনে হয়, ওকে। সামনে যাই, একই জিনিস আবার। এ ইজ লঙ্গার দেন হুইচ ইজ দ্য বিগেস্ট সিটি, সব থেকে বড় কোনটা? এ ইজ লঙ্গার দেন ই, এর ইর থেকে বড়, তাহলে ই ছোট হবে, এ ইর থেকে বড়। বি শর্টার দেন সি, বি হচ্ছে সির থেকে ছোট, তাহলে সি ছোট, বি বড়। সি ইজ ইকুয়াল দেন ই, ইকুয়াল টু ই হয়, সি আর ই ইকুয়াল, সি আর ই ইকুয়াল সি, কিন্তু বি আবার, তার মানে বি এদের থেকেও বড় হবে, বি এই দুইজনের থেকে তার মানে বড়, যেহেতু সি আর ই ইকুয়াল।
ডি ইজ লঙ্গার দেন বি, তাহলে ডি হচ্ছে বি এর তুলনায়, ডি এদের থেকে বড়, ডি আবার বি এর তুলনায় বড়, তাহলে কে সব থেকে বড়? হুইচ ইজ বিগেস্ট সিটি, তাহলে বড় সব থেকে কে? বড় এখানে ডি হতে পারে, এ হইতে পারে, ডি অথবা এ, ডি যেহেতু নাই সুতরাং এ। ওকে, এখন অপশনের দিকে তাকায় দেখতে হবে, যদিও এর সাথে বি এর কোনো রিলেশন দেওয়া নাই, দিলে একটা ভালো হইতো কিন্তু দেওয়া নেই। মাসের হিসাব করছিল, আচ্ছা স্যার আমি মাসের হিসাব করছি না, আচ্ছা ওকে। নেক্সট ওয়ান, এবার আসি সম্পর্ক, রক্তের সম্পর্ক, রক্তের বাইরে সম্পর্ক, অনেক সম্পর্ক আমাদের আছে, সব সম্পর্ক এখানে নিয়ে আসছি। আমার মা তোমার ভাইয়ের বোন, আমার মা, দ্যাট মিন্স মা তোমার ভাইয়ের বোন, তোমার ভাইয়ের বোন মানে কি? তো তোমারও বোন, তার মানে আমার মামাকে আমি বলতেছি, আমার মামাকে আমি বলতেছি, মামাকে বলতেছি যে আমার মা তোমার ভাইয়ের, মানে আরেকটা মামা আছে তোমার ভাইয়ের বোন, তার মানে এটা মামা, এটা একজন মামা, এখানে আমি আছি মনে করো। তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার সাথে আমার সম্পর্ক কি? তাহলে মামা দিলাম, মামা, শেষ। সহজ না? সহজ। ওকে, আমরা আরো একটু সামনে আগাই, রক্তের সম্পর্ক দেখি। এটা পড়ো, এত বড় কোশ্চেন পড়তে আমার 3 দিন লাগবে, তুমি পড়ে দেখো। সোমাইয়া, নয়নের পড়তে একটু কষ্ট হইতে পারে, কারণ নয়নদের ক্ষেত্রে তো মাসি পিসি থাকলে ভালো হতো, মাসি পিসিও আসে কিন্তু, কারণ ওদের সাথে ওদের জন্য মাসি পিসি সম্পর্কটা বুঝতে সুবিধা, নাকি নয়ন? আবার অনেকে আছে যে সবই বুঝে, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, এই আবার এই যে কাকা যেটা একটু জেঠা বুঝে, কি আমরা যেগুলো বলি ফুফু খালা, এগুলো কম বুঝে। যাই হোক, এখানে ছিলাম, টুকটাক বুঝি। আচ্ছা, টুকটাক বুঝলে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, সময় একাও অ্যান্সার কি? যেখানে ছিলাম, এ ও বি হলো 2 বোন, এ বি 2 জন বোন, বি হলো সি এর মা, ওরে বাবারে, এ বি 2 জন বোন, 2 জন সমান বোন, 2 বোন, বি হচ্ছে সি এর মা, তার মানে বি এর একটা মেয়ে আছে, এটা মেয়ে, বি হলো সি এর মা, ডি হলো সি এর ছেলে, ডি হলো সি এর ছেলে, এরা আবার ছেলে আছে, মা আসছে। যদি ই এর ছেলে হয়, ই এর ছেলে হয়, ই এটা ছেলে, তাহলে কোন সম্পর্কটি সঠিক? মারছে, এ ও ই হলো ভাই, আরে বললো ই এর ছেলে, আবার কয় এ ও ই হলো ভাই, বাদ। এ ই বি হলো ভাই বোন, জীবনও না, বি ও ডি হলো বোন, না তাও সঠিক না, বি ও ডি বোন না, তারপরে বিওডি তো বোন না, বিওডি কি বোন না, তারপরে কোনটি নয়? হ্যাঁ, কোনটি নয়, দেখো তো আমি ঠিক আছি কিনা। ইমরান হোসেন লিখছে সব বুঝি, আরে তুমি তো বুঝবাই, কারণ তোমার যে পরিবেশ, তোমার পরিবেশের সাথে এই ভাষাগুলো তো ঠিক আছে, কিন্তু নয়নের পরিবেশ হচ্ছে মাসি পিসির পরিবেশ, ওরা তো মাসি পিসি বলে বড় হয়েছে, দিদা দাদি কি যেন দাদা, সো এই সম্পর্কগুলো হুটহাট বোঝা টাফ, যদিও মানে পড়াশোনা করলে এগুলো ইজিলি বোঝা যায়। যাই, যেখানে ছিলাম আমরা এদিকে থাকি। পরেরটা, আপনার ঘড়ি যদি প্রতিদিন 20 মিনিট করে কম সময় দেয়, তাহলে কতদিন পরে সঠিক সময় দিব? ওরে আল্লাহ রে, কতদিন পরে সঠিক সময় দিবে? মারছে, কে তৈরি করছে এগুলো? কত, আমি কি এটা করছি? আমি জীবনও করি না এটা। পরেরটাতে যাই, আপনার ঘড়ি যদি প্রতিদিন, আমরা কত পেজে ছিলাম? 23।
বেশি আসে নাই। এটা পরে দেখি এটার অ্যান্সার কি হবে কও। আপনার ঘড়ি যদি প্রতিদিন 20 মিনিট করে কম সময় দেয় তাহলে কত দিন পর সঠিক সময় দিবে? প্রতিদিন 20 মিনিট করে কম সময় দেয়, তাহলে একদিন হইতে কত দিনে সঠিক সময় দিবে, কত দিনে? তাহলে আমাকে হইতে হবে হচ্ছে 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা হইতে হবে, 12 ঘন্টা প্রতিদিনে, একদিনে নেয় 20 মিনিট, তাহলে 12 ঘন্টা 3 গুণন 20 গুণন 12, এটা থাক। এবার আসি 20 গুণন কত দেখো তো, 3 12 36, 20 মিনিট তো আছে, তার মানে 3 12 36 দিন লাগবে, আছে নাকি? দেখো তো বুঝছো কিনা? আবার লক্ষ্য করো, প্রতিদিন 20 মিনিট করে কম সময় দেয়, 20 তো থাকবেই, তাহলে ঘড়িতে মিলতে হবে কত? সঠিক সময় দেওয়ার জন্য 20 মিনিট কম দেয়, 20 মিনিট কমতে কমতে 12 ঘন্টা মিলতে হবে, বুঝো নাই? 12 ঘন্টা, এই 20 মিনিটকে আগে ঘন্টা বানাইতে হলে 60 বানাইতে হবে, তার মানে এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 3 দুগুণে 6, তার মানে 60 মিনিট মিলবে, 3 দিনে 60 মিনিট হবে। 3 দিনে কত মিনিট? 60 মিনিট, কিন্তু শুধু 60 মিনিট মানে 1 ঘন্টা হবে, আমার তো এরকম 12 ঘন্টা দরকার, এরকম তাহলে আরও 12 লাগবে, দ্যাট মিনস আরও এরকম 12 দিন চলে যাবে, 3 দিন এরকম আরও এভাবে 12, তার মানে 3 12 36 দিন লাগবে। কয়দিন? 36 দিন। ইমরান এখন দেখো বুঝছো কিনা? আরে এটা সম্পর্ক নাই ইমরান, এখানে সম্পর্ক নাই, এখানে হচ্ছে সময় আছে, সময়, সময়ের গুরুত্ব বুঝো। কোনো প্রশ্ন? ওকে, ইমরান বুঝছে, ধন্যবাদ, সামনে আগাই। এবার এটা দেখি, গতকালকে কোশ্চেন করছিল যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আপনার ঘড়িতে 8:30 বাজলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে মিনিটের পার্থক্য কত হবে? আচ্ছা দেখো, 8:30 বাজে, এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার, এটা কেন দাগ দিলাম, একবার গেছে, এখানে এটা 12, এখানে এটা 6, এটা 3, এটা 9, তাহলে এটা হলো দিলাম 8, এটা 7, মাঝখানে থাকবে কিছু একটা। 8:30 বাজে, 8টা মানে কত? ঘন্টার কাঁটা থাকবে হচ্ছে এই যে 8 7, এটা 6, মিনিটের কাঁটা যেটা সোজা ডাইরেক্ট 6-এ থাকবে, তাই তো? আর ঘন্টার কাঁটাটা কোথায় যাবে? 8টা বাজে, 8টা কিন্তু আরও তো আধা ঘন্টা গেছে, তার মানে মাঝামাঝি থাকবে, এটা হচ্ছে আমার ঘন্টার কাঁটা, বুঝছো? তাহলে মাঝখানের সময়ের পার্থক্য কত? এইদিকে সময়ের পার্থক্য হচ্ছে যে এই যে এইদিকে 5 5 10 আর এদিকে 2.5, অর্ধেক যে 2.5, তাহলে 10 আর 2.5 মিলে 12.5। দেখো তো কি বুঝো নাই? কোশ্চেন থাকলে বলো, কোনো প্রশ্ন আছে? বুঝছে না, আচ্ছা ঠিক আছে, আমরা সময়ের পার্থক্য দেখলাম। এটা আমরা যদি এবার আয়না আছে দেখছো কারো ঘড়ি, যে এরকম করে ঘড়ি দেখবে যে এইগুলো ঘড়িতে এই সময়ের পার্থক্য বোঝা যায়। আয়নাতে দেখবা, আয়নাতে যদি এই ঘড়িটাই তুমি দেখো, আয়নাতে যে কোনো কিছু দেখলে তুমি, আয়না যদি থাকে আয়নার সামনে এইভাবে দাঁড়াও, দেখো এই হাত তুলো, আয়নার সামনে এই হাত তুলবা, এই হাত আমি কোন হাত তুলছি? ডাইন হাত, ক্যামেরার সামনে ডাইরেক্ট ডাইন হাতই দেখায়, কিন্তু আয়নার সামনে দেখবা ডাইনকে বলবে এটা বাম হাত, বলে দিবে এটা বাম, এটা বাম। ওকে, আমি ক্লাসে মাঝে মধ্যে গিয়ে বলি এই দাঁড়া, বলে স্যার কেন? আমি কোন হাত তুলছি? কয় ডাইন হাত। আমি এটা বাম হাত, পরে প্রমাণ করে দিই, আয়না নিয়ে আমি দেখাচ্ছি। কাটার ঘড়ি নিয়ে যেতে দিবে কি? এটা পরে দেবে, এই যে
যেতে দিবে না কেন, ঘড়ি থাকলে সমস্যা কি? আর এই কাটার ঘড়ি এটাই ম্যাথ আসবে বিষয়টা এমন না, একটা ম্যাথে আসতে পারে। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, তাহলে যখন এই যে যদি এটা আয়নাতে বলে আয়নাতে 8:30 বাজে, তাহলে বাস্তবে কত বাজে? আয়নাতে 8:30 মানে উল্টা করে দেখাচ্ছে, মানে এগুলো তাহলে ওই পাশে ছিল। তাহলে বাস্তবের ঘন্টা যদি বের করতে চাই তাহলে 12 থেকে বাদ দেবো, 12:00 থেকে এটা বাদ দেবো, 12 ঘন্টা থেকে এটা বাদ দেবো, মনে থাকবে। আবার যদি বলে বাস্তবে 8:30 বাজে, আয়নাতে কত বাজবে, তাহলে ওই তাও 12 থেকেই বাদ দেবো, যাহাই বাজুক আয়নার কথা বললে 12 থেকে বাদ দেবো। তাহলে 12 থেকে যদি 8 বাদ দিই 4 ঘন্টা থাকে, আরো 30 মিনিট বাদ দিলে 3.5 ঘন্টা থাকে, তার মানে 3:30 বাজে। বুঝছো? তার মানে এই যে এটা ডান পাশ থেকে ছিল ডাইনে, শুধু বামে চলে আসছে, এটা তো ডাইন বাম কিছুই নেই, মাঝখানে পড়ে আছে। ওকে, যেমন তোমার নাকের কিন্তু ডান বাম দেখায় না, কিন্তু ডান হাত তুলে বাম হাত দেখায়, বাম হাত তুলে ডান হাত দেখায়। সো এবার আসি আয়নার, তো বুঝলাম আয়না মানে হচ্ছে ডাইনেরটা বামে দেখায়, বামেরটা ডাইনে দেখায়। আমরা আরেকটা দেখি আয়নার কোশ্চেন, যেমন দেখলাম মনে করো লেখা আছে ABC, তাহলে আয়নাতে দেখলে তুমি কি দেখতে পাবে? তখন ডাইনেরটা বামে দেখবা, বামেরটা ডাইনে দেখবা, তখন এটা এরকম হবে, সি না, সি এখনো ভালো লেখা হয়নি, এটা তখন হবে সি, তারপরে বি, এরপরে এ তো আর ডান বাম নাই, এই যে যদি মাথা থাকে সেটা আবার এই পাশে দেখাবে, যে ABC উল্টা দিকে দেখাবে, ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে, শুধু ডান বাম, আয়নার জন্য ডান বাম মনে রাখবা। ওকে, আমরা এরপর পানির জন্য বলবো। পানির জন্য হচ্ছে উল্টা আর নিচে, মানে উপরে নিচে। তুমি কখনো পুকুরের ধারে, পুকুরের তীরে গিয়ে দাঁড়াইবা, দেখবা তোমার মাথা এখানে থাকার কথা, কিন্তু মাথা দেখবা অনেক নিচে, কিন্তু পায়ের সাথে পা ঠিক আছে। বুঝছো? তার মানে উপরে জিনিস নিচে যায়, নিচেরটা উপরে আসে। এইটা হচ্ছে পানির ডিফারেন্স। আর আয়নার ডিফারেন্স ডান বাম, বাম ডান। সামনে আগাই আমরা। ঘড়িতে যখন 4:30 বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 4:30 ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ কত? অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা, θ = 11/2m - 30h। m মানে হচ্ছে মিনিট, এই যে 30, আর h তে আওয়ার, ঘন্টা। তাহলে 11/2 মিনিট কত? 30 - 30h, h মানে হচ্ছে 4, মানে আওয়ার। এটা মডুলার চিহ্ন দেওয়া, মাইনাস হলেও প্লাস নেব। 2 দিয়ে 30 কাটলে 15 থাকে, 15 × 11, 15কে 15, 15 আর 1-এ 16, 165, মাইনাস 3 × 4-এ 12, 165 থেকে 120 গেলে থাকে 45 ডিগ্রি আছে মনে হয়। দেখো কত, কি বুঝো নাই? হ্যাঁ, বি অ্যান্সার, ঠিক আছে, কথা সত্য। নয়ন কুমার রয়। কারো কোনো কোশ্চেন না থাকলে সামনে যাব। 6:15 তখন ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? বের করো তো। 6:15 বের করো এবার, কত হয় করো, এখনই তো করলাম। ফর্মুলা হচ্ছে 11/2m - 30h, 11/2m - 30h। করো। করছো? কত আসছে বলো? আগের মতোই ফর্মুলা, 11/2m, m মানে কত? 15 - 30h। 30কে যদি আমি এভাবে লিখি 60/2, কেউ এটাও এমনিও লেখে, কিন্তু একই জিনিস। 60/2, h মানে হচ্ছে 6, মডুলাস দিতে হবে। তাহলে 15 × 11, একটু আগে করলাম, 165/2, মাইনাস 6 × 6 = 36, 360/2, মডুলাস দেখো 360 চলে আসছে।
তাহলে 360 থেকে 165 বাদ দাও, কত থাকে? 180 আরো হচ্ছে 15, তার মানে 195, সরি 195 থাকে বাই 2 মডুলাস। মডুলাস মানে অলওয়েজ পজিটিভ, তাই আমরা মাইনাস সাইন নিই নাই। এটা দেখো 195 এর অর্ধেক কত? 200 থাকলে ডাইরেক্ট 100 হইতো, তার মানে 97, 97 পয়েন্ট সামথিং। ওকে, দেখো কে কি বুঝো নাই বলো, কোনো প্রশ্ন নাই? সামনে যাই। এবার এটা দেখে বলো কি করব। এটা কি করা লাগবে বলো? কই ছিলাম, কই আসলাম? নিচের চিত্রে বাম দিকে প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন বসালে ভারসাম্য ঠিক থাকবে? মানে এরকম একটা কিছু দিয়ে রাখছে, এই পাশে 10 কেজি দিলে এই পাশে 10 কেজি দিতে হবে, সহজ অপশন। কিন্তু ডিস্টেন্স যত বাড়বে ডিস্টেন্সের অনুপাতে দিতে হবে। অর্থাৎ যদি সমান সমান হয় মাঝখানে দিতাম তাহলে ঠিক ছিল, কিন্তু মাঝখানে না দিয়ে যদি একটু ব্যালেন্স এদিক করি তাহলে ডিস্টেন্স যা হবে তার সমানুপাতিক। তাহলে 4 25 100, এটা হচ্ছে কত? 100। তাহলে এটা 20 দিতে হবে, 4 5 20 100, তার মানে 20 দিতে হবে। এই যে 100 মিলাইতে হবে। ওকে, 9 রয় হয়েছে, 20 কেজি লিখছে। নেক্সট ওয়ান। কি আমাদের উল্টা দিকে আসলো কেন? ও, একটা উল্টায় দিছিলাম আর কি। এবার এটা নিচের নিকটিতে বাম দিকে কত কেজি ওজন রাখলে উভয় দিকে ভারসাম্য ঠিক থাকবে? একই সেম জিনিস, 5 12 60, তাহলে এটা হইতে হবে 30, তাহলে মিলবে 30 দোকানে 60, এই যে 30, সেম কাজ। ডিস্টেন্সের অনুপাতে চলে যায়, দূরত্ব যত হবে সেই অনুপাতে। এই যে আয়না, আর আয়নাতে লেখা আছে আনফেয়ার, সেটাকে তাহলে আয়নাতে দেখলে কি লেখা হবে? শব্দটি আয়নায় দেখলে তার সঠিক কি হবে? উল্টা হবে, ইউ আছে শুরুতে, ইউ যাবে লাস্টে। ইউ যাবে কোথায়? লাস্টে। কোথায় আছে ইউ? এই যে এইটা না হয় এটা, কিন্তু দেখো ওইদিকে তো ইউ লাস্টে নাই, তাহলে ইউ এটা না এটা, কোনটা নেব? সেক্ষেত্রে তো ইউ এর ডিরেকশন চেঞ্জ হবে না, শুধু ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে। এই বেটা আবার কি করছে? উল্টে নিচে পড়ে গেল কেন? তাহলে এটা সঠিক আছে। বুঝছো কি? কোনো কোশ্চেন? এবার নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন হয়েছে? ওই সেম, এই যে RELATION, ডান থেকে বাম দিকে, ওই ডান দিকে আমরা তো হিসাব করবো দিক থেকে, এটা তো আয়না। RELATION কই? RELATION কই? এই যে এটা রিলেশন। দেখো কি বুঝছো নাই কও? আয়না মানে ডাইনে থেকে বামে, বামে থেকে ডাইনে, এই একটা কথাই শেষ। যদি বলতো পানি তাহলে উল্টা নিচে, শুধু উল্টাই যাইতো। যেমন আগেরটা দেখো, যদি এটা আনফেয়ার পানিতে হইতো তাহলে এই যে এটা হইতো আনফেয়ার, এই যে উল্টা, সবই উল্টে গেছে, দেখো সব উল্টে গেছে। এটা পানির জন্য হইতো, এটা কি পানিতে ঠিক আছে, এটা এটা আয়নাতে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আয়না শিখলাম, পানি শিখলাম। থ্যাংক ইউ। যেহেতু পরীক্ষা কালকে, তাই আমরা একটু কমই রাখছিলাম এবং বেসিক বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। দেখো কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করব। ধারার কথা আর একবার একটু বলবেন স্যার, ধারার কথা। আচ্ছা, ধারায় যাই দেখি।
এই যে সমান্তর ধারা কিছু ফর্মুলা আছে, যদি দেখতে চাও দেখতে পারো। ওকে, লেকচার ছোট আছে, চাইলে দেখতে পারো। যেহেতু কালকে পরীক্ষা, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর আমার মনে হয় দরকার নাই। ধারার কথা কি বলবো একটু ক্লিয়ার করলে ভালো হইতো যদিও নয়ন। এই যে এগুলো ধারার ফর্মুলা, যেটা আমি লিখছিলাম যে স্বাভাবিক সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 2 3 4 5 6 এইভাবে n পর্যন্ত, n × n+1, n মানে 10 হইতে পারে, 20 হইতে পারে, 50 হইতে পারে। যদি স্কোয়ার থাকে, স্কোয়ার তোমার আসবে না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তার জন্য n × n+1 2n+1/6। যদি কিউব থাকে, যে 1 কিউব 2 কিউব 3 কিউব, এগুলোর যোগ করো, তাহলে এটাই শুধু উপরে একটা স্কোয়ার আছে। দেখো সেম জিনিস, কিউব থাকলে ওই 1 2 3 মতোই, কিন্তু উপরে একটা স্কোয়ার হয়। ওকে, অঙ্ক কিভাবে করব তাই। আচ্ছা ঠিক আছে, এখন আবার অঙ্কে যাই, দেখি ঘুরে আসি। এই যে অঙ্ক করছিলাম, ওটা করার দরকার নেই। এটা দেখো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল। 1 থেকে 100 মানে তো সিরিয়াল, 100 মানে n এর ভ্যালু, তার মানে n × n+1/2 এই ফর্মুলা। তো n মানে 100, 100 যোগ 1, তার মানে 101/2 গুণ করে দাও। 2 দিয়ে এটা কাটে 50, 50 দিয়ে 101 গুণ করলে 50 কে 50, আর ওইখানে আরেকটা 50। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখো নয়ন, তারপরে এটা করছিলাম, দেখো তো কি করছিলাম, সমষ্টি চাইলে যে এরকম ফর্মুলা, কিন্তু আগে কয়টা পদ আছে সেটাকে বের করতে হবে। কয়টা পদ আছে, পদ সংখ্যা কত সেটাকে n দিয়ে প্রকাশ করি। কয়টা পদ আছে, এখানে 12টা পদ আছে, 3 থেকে 36 পর্যন্ত গেছে, 3 3 করে পারে, তার মানে 3 12 36, 12টা পদ আছে। আমরা ইজিলি বের করতে পারছি, কিন্তু যেটা বোঝা যাবে না সেটা n বের করে নিতে হয়। ওকে, তো এত বড় ম্যাথ করার দরকার নেই, তুমি ছোট ওগুলো করে যাও। এরপরে এটা করছিলাম, দেখো এগুলো বড় বড় ম্যাথ করার দরকার নাই। এই যে এইটা দেখছিলাম, শূন্যস্থানে কোন সংখ্যা বসবে, 7 7 করে বাড়তেছিল, ঠিক আছে। এটা দেখছিলাম, এগুলো মেন্টাল অ্যাবিলিটি। ওকে, শেষ করব। সিরিজ দিয়ে একটা থাকলেও থাকতে পারে, তোমার তো এত বড় ম্যাথ থাকবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাস আজকে শেষ করব এখানেই, যেহেতু কালকে পরীক্ষা। তোমরা পড়াশোনা করো, যাহা পড়ছো মাথা ঠান্ডা করে। অলরেডি 9টা বাজে, 10টা 10:30টার মধ্যে ঘুমাই যাইবা। ওকে, প্রয়োজনে ভোরবেলা উঠবা। সবার মঙ্গল কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।